আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠের বিষয়বস্তুগুলো হচ্ছে সাধারণ শেয়ারের মূল্যায়ন পদ্ধতি। এই ক্ষেত্রে আমরা যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে শূন্য প্রবৃদ্ধি মডেল, স্থির প্রবৃদ্ধি মডেল, পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেল, সিদ্ধান্ত নীতি, সাধারণ শেয়ারের মূল্য নির্ণয়, নমুনা গাণিতিক সমস্যার সমাধান। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ক্লাসে সাধারণ শেয়ার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো কি কি ইত্যাদি বিষয়বস্তু নিয়ে বিশদ আলোচনা করেছি। তো সাধারণ শেয়ারের আলোচনার পাশাপাশি আমাদেরকে সাধারণ শেয়ারের মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই গাণিতিক সমস্যার সমাধান করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা আজকের ক্লাস থেকে সাধারণ শেয়ারের মূল্য নির্ণয় করা শিখব। সাধারণ শেয়ারের মূল্যায়ন পদ্ধতিতে যে বিষয়বস্তুগুলো আমাদের জানা প্রয়োজন তার মধ্যে প্রথমেই আসে সাধারণ শেয়ার হোল্ডারগণই কোম্পানির প্রকৃত মালিক। তাদের পক্ষে পরিচালনা পর্ষদ কোম্পানি পরিচালনা করে থাকে। তাই সাধারণ শেয়ার হোল্ডারগণ কোম্পানির যাবতীয় বাহ্যিক দায় পরিশোধের পর লভ্যাংশ পেয়ে থাকে। তাদের প্রাপ্ত লভ্যাংশ কর বাদযোগ্য খরচ নয়। যেহেতু সাধারণ শেয়ারের একটি নির্দিষ্ট মূলধন ব্যয় থাকে, তাই সাধারণ শেয়ার হোল্ডারের গণ তাদের শেয়ারের বর্তমান মূল্য জানতে চায়। আর সাধারণ শেয়ারের বর্তমান মূল্য জানার পদ্ধতি হচ্ছে সাধারণ শেয়ারের মূল্যায়ন পদ্ধতি। তো সাধারণ শেয়ারের মূল্যায়নের তিনটি পদ্ধতি রয়েছে, যথা শূন্য প্রবৃদ্ধি মডেল, স্থির প্রবৃদ্ধি মডেল, পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেল। আসো আমরা একে একে এই তিনটি মূল্যায়ন পদ্ধতি কাকে বলে এবং এর সূত্রগুলো শিখব। পাশাপাশি এই তিনটি পদ্ধতিতে কিভাবে আমরা সাধারণ শেয়ারের মূল্য নির্ণয় করতে পারি সে সম্পর্কেও জানতে পারবো। প্রথমেই আসো শূন্য প্রবৃদ্ধি মডেল। একে ইংরেজিতে বলা হয় জিরো গ্রোথ মডেল। যে পদ্ধতিতে কোম্পানি প্রতি বছর তার শেয়ার হোল্ডারগণকে যে লভ্যাংশ প্রদান করে তা অপরিবর্তিত বা স্থির থাকে তাকে শূন্য বা জিরো প্রবৃদ্ধি মডেল বলা হয়। বাস্তবে এ ধারণা দীর্ঘমেয়াদের জন্য কার্যকর নয়, কারণ বাজার সুদের হার প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই কারণে দেখা গিয়েছে যে শূন্য প্রবৃদ্ধি মডেল তেমন একটি জনপ্রিয় পদ্ধতি নয়। এখন দেখো, শূন্য প্রবৃদ্ধি মডেলে আমরা কিভাবে সাধারণ শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করতে পারি। সাধারণ শেয়ারের বর্তমান মূল্যকে আমরা যদি P0 দিয়ে প্রকাশ করি, তাহলে P0 সমান সমান D1 ভাগ KE। এখানে P0 হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য বা সাধারণ শেয়ারের বর্তমান মূল্য, K হচ্ছে কস্ট অফ আর্নিং শেয়ার বা সাধারণ শেয়ারের কস্ট অফ ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার, আমরা যেভাবেই বলি না কেন। আর D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ। একে আবার নির্ণয় করতে হলে আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে D0 গুণ 1 যোগ G। এখানে D0 হচ্ছে বর্তমান লভ্যাংশ, G হচ্ছে প্রবৃদ্ধির হার। অনেক শিক্ষার্থীরা এই জিনিসটিতে একটু গুলিয়ে ফেলে যে D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ। প্রত্যাশিত মানে হচ্ছে ভবিষ্যৎ, আমরা ভবিষ্যতে যা পেতে চাই সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, আর বর্তমান হচ্ছে আমি বর্তমানে যা পেয়েছি। তো এখানে D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ আর D0 হচ্ছে বর্তমান লভ্যাংশ। আমাদের বর্তমান লভ্যাংশ জানা থাকলে আমরা প্রত্যাশিত লভ্যাংশ নির্ণয় করতে পারবো। আবার অনেক সময় অঙ্কে সরাসরি প্রত্যাশিত লভ্যাংশ দেওয়া থাকে, আবার অনেক সময় বর্তমান লভ্যাংশ দেওয়া থাকে। আমাদেরকে গাণিতিক সমস্যার সমাধানের সময় এই বিষয়গুলো ভালো করে খেয়াল করে নিতে হবে। আর যদি প্রত্যাশিত লভ্যাংশ দেওয়া না থাকে বা প্রবৃদ্ধির হার দেওয়া না থাকে, তখন আমরা বর্তমান লভ্যাংশকেই প্রত্যাশিত লভ্যাংশ ধরে নিয়ে সমস্যার সমাধান করব। এরপরে আসো স্থির প্রবৃদ্ধি মডেল। যে পদ্ধতিতে কোম্পানি প্রতি বছর তার শেয়ার হোল্ডারগণকে যে লভ্যাংশ প্রদান করে তা একটি নির্দিষ্ট হারে বা স্থির হারে বৃদ্ধি পাবে তাকে স্থির প্রবৃদ্ধি মডেল বলে। অর্থাৎ এই পদ্ধতি অনুযায়ী প্রত্যেক বছর শেয়ার হোল্ডারগণকে একটি নির্দিষ্ট হারে লভ্যাংশের হার বৃদ্ধি করা হয়। সাধারণত শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্থির প্রবৃদ্ধি মডেলে সাধারণ শেয়ারের মূল্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে P0 = D1 ভাগ
কে ই মাইনাস জি। এখানে P0 শেয়ারের বর্তমান মূল্য, কে ই হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার, D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ যা আমরা D0 গুণ 1 + জি দিয়ে নির্ণয় করব, আর D0 হচ্ছে বর্তমান লভ্যাংশ, জি হচ্ছে প্রবৃদ্ধির হার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মূলধন ব্যয় কাকে বলে জানো। বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হারকেই কিন্তু মূলধন ব্যয় বলা হয়। তাই আমরা মূলধন ব্যয় কথাটি লেখা থাকলেও আমরা বুঝে নিব এটি প্রত্যাশিত আয়ের হার, আবার প্রত্যাশিত আয়ের হার লেখা থাকলেও আমরা বুঝে নিব এটি মূলধন ব্যয়। কারণ কি? কারণ হচ্ছে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হারকে মূলধন ব্যয় বলা হয়। এবার আসো সর্বশেষ যে পদ্ধতিটি, সেটি হচ্ছে পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেল বা ভেরিয়েবল গ্রোথ মডেল। যে পদ্ধতিতে কোম্পানি প্রতি বছর তার শেয়ার হোল্ডারগণকে যে লভ্যাংশ প্রদান করে তা একটি নির্দিষ্ট হারে বা স্থির হারে প্রদান করে না, বা লভ্যাংশ প্রদান করলেও তার হ্রাস বৃদ্ধি প্রতি বছর সমান হারে হয় না, তাকে পরিবর্তনশীল প্রবৃদ্ধি বলে। অর্থাৎ এই মডেল অনুযায়ী সাধারণ শেয়ারের বর্তমান মূল্য প্রতি বছরই পরিবর্তনশীল, অর্থাৎ বৃদ্ধির হারটা সবসময় পরিবর্তিত হবে বা লভ্যাংশের হারটা সবসময় পরিবর্তিত হবে, একই রকম থাকবে না বা একই হারে পরিবর্তিত হবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম সিদ্ধান্ত নীতির কথা। তো সিদ্ধান্ত নীতিতে আসলে যেটা বলা হয় যে যেই শেয়ারের মূলধন মানে যেই শেয়ারের বর্তমান মূল্য বেশি সেই শেয়ারটাই কিন্তু গ্রহণযোগ্য বা সেই শেয়ারটি ক্রয় করা উচিত। অর্থাৎ আমি যেই ধরনেরই পদ্ধতিতে মূলধন শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করি না কেন, শেয়ারের বর্তমান মূল্য যেটির বেশি হবে সেটি বিনিয়োগকারীর জন্য লাভজনক বা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এবার দেখো পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেলের সূত্রটি কেমন। P0 = D1 ভাগ 1 যোগ KE টু দ্য পাওয়ার 1 যোগ D2 ডিভাইডেড বাই 1 যোগ KE টু দ্য পাওয়ার 2। এভাবে করে nতম বছর পর্যন্ত DN যোগ PN ভাগ 1 যোগ KE টু দ্য পাওয়ার N। nতম বছর মানে হচ্ছে সর্বশেষ বছর। তো এখানে P0 হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য, PN হচ্ছে শেষ বছরের শেয়ারের বর্তমান মূল্য, অর্থাৎ এটি নির্ণয়ের সূত্রটি হচ্ছে DN যোগ 1 ডিভাইডেড বাই KE মাইনাস জি। তোমরা এটা একটু খেয়াল করবা, PN হচ্ছে সর্বশেষ বছর। যদি বিনিয়োগের মেয়াদকাল 5 বছর থাকে তাহলে N হবে এখানে 5, আর যদি বিনিয়োগের মেয়াদকাল 3 বছর থাকে তাহলে N হবে 3। তাহলে এখানে DN হচ্ছে যদি 3 বছর থাকে তাহলে 3 যোগ 1 এভাবে করে আমাদেরকে নির্ণয় করে নিতে হবে এবং ভাগ করতে হবে KE বিয়োগ জি দিয়ে। আর KE হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার, D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ সমান D0 গুণ 1 যোগ জি, D0 বর্তমান লভ্যাংশ, জি হচ্ছে প্রবৃদ্ধির হার। এখন দেখো আমরা নমুনা গাণিতিক সমস্যার সমাধান করব। তো নমুনা গাণিতিক সমস্যার সমাধানে 1 নংয়ে আমাদের জন্য যেই সমস্যাটি তুলে ধরা হয়েছে, এখানে দেখো হৃদয় কোম্পানি লিমিটেড বর্তমানে সাধারণ শেয়ার প্রতি 28 টাকা করে লভ্যাংশ প্রদান করে। কোম্পানির লভ্যাংশ প্রবৃদ্ধির হার 0, শেয়ার প্রতি প্রত্যাশিত আয়ের হার 16%। তো এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে এটি সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারের প্রতি শেয়ারে কত করে লভ্যাংশ দিয়েছে? 28 টাকা করে। আর প্রবৃদ্ধির হার কি হয়েছে? 0। শেয়ার প্রতি প্রত্যাশিত আয়ের হার বা মূলধন ব্যয় হচ্ছে 16%। তো এই প্রশ্নের আলোকে আমরা সাধারণ শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। হৃদয় কোম্পানি লিমিটেড যদি বর্তমানে 5% প্রবৃদ্ধি হারে লভ্যাংশ প্রদান করে তাহলে সাধারণ শেয়ারের বর্তমান মূল্য কত হবে? অর্থাৎ প্রথমে আমরা বর্তমান মূল্যটি নির্ণয় করব, তারপরে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান মূল্যটি নির্ণয় করব। তো দেখো আমরা প্রথমে লিখে নিব যে এখানে KE বা প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 16%, আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তো এটিকে আমরা 100 দিয়ে ভাগ করে সাধারণ সংখ্যায় রূপান্তর করে নিব, তাহলে 0.16 হবে। D0 হচ্ছে বর্তমান লভ্যাংশ। দেখো বর্তমানে সাধারণ শেয়ার প্রতি 28 টাকা করে লভ্যাংশ প্রদান করে, তাহলে বর্তমান লভ্যাংশ হচ্ছে 28 টাকা, আর প্রবৃদ্ধির হার দেওয়া আছে 0, তাহলে প্রবৃদ্ধির হার হলো 0। আর D1 = প্রত্যাশিত লভ্যাংশ। তো আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে হলে আমাদের প্রত্যাশিত লভ্যাংশ লাগবে। প্রত্যাশিত লভ্যাংশ সমান D0 গুণ 1 যোগ জি।
তো এখানে দেখো আমাদের কোনো প্রবৃদ্ধির হার দেওয়া নেই, অর্থাৎ প্রবৃদ্ধির হার দেওয়া আছে 0। তো প্রবৃদ্ধির হার যদি 0 দেওয়া থাকে তাহলে আমরা D1কে D0 হিসাবেই কাউন্ট করব, অর্থাৎ D0 সমান সমান D1 হবে। তাহলে এখানে D1 হচ্ছে 28 টাকা। তো আমরা সূত্রে অ্যাপ্লাই করে ফেলবো এবার। শূন্য প্রবৃদ্ধি মডেল হিসাবে সাধারণ শেয়ারের বর্তমান মূল্য P0 সমান সমান D1 ভাগ KE, তাহলে 28 ভাগ 0.16, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 175 টাকা। তো আমরা এইভাবে উত্তরটি লিখে আমাদের অ্যান্সার শেষ করব যে হৃদয় কোম্পানি লিমিটেডের সাধারণ শেয়ারের বর্তমান মূল্য 175 টাকা। এবার আসো আমরা খ নং প্রশ্নের উত্তরটি করি। তো খ নংয়ে আমাদের বলা হয়েছিল হৃদয় কোম্পানি লিমিটেড যদি বর্তমানে 5% প্রবৃদ্ধি হারে লভ্যাংশ প্রদান করে তাহলে সাধারণ শেয়ারের বর্তমান মূল্য কত হবে। তো আমাদের প্রত্যাশিত আয়ের হার ঠিকই আছে 16%, বর্তমান লভ্যাংশ 28 টাকা, এটাও ফিক্সড আছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে প্রবৃদ্ধির হার। আগে প্রবৃদ্ধির হার ছিল 0, এবার প্রবৃদ্ধির হার বৃদ্ধি করে সেখানে দেওয়া হয়েছে 5%। তাহলে এটিকেও আমরা সাধারণ সংখ্যায় রূপান্তর করে নিব, 100 দিয়ে ভাগ করলে 0.05 হবে। তো প্রত্যাশিত লভ্যাংশ আমাদের সূত্রে অ্যাপ্লাই করে হয়ে গেল 29.4 টাকা। এবার আসো আমরা স্থির প্রবৃদ্ধি মডেল হিসাবে কিভাবে সূত্রে অ্যাপ্লাই করতে পারি। P0 সমান D1 ভাগ KE মাইনাস G। তো 29.4 টাকা হচ্ছে D1, KE হচ্ছে 0.16 বিয়োগ 0.5 গ্রোথ রেট G। তো আমাদের এভাবে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 267.27 টাকা। তো হৃদয় কোম্পানি লিমিটেডের সাধারণ শেয়ারের বর্তমান মূল্য হবে 267.27 টাকা। এখন দেখো যদি আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলা হতো যে একজন বিনিয়োগকারীর কোন শেয়ারে বিনিয়োগ করা উচিত, তাহলে আমরা কি বলতাম, তাহলে 5% প্রবৃদ্ধি হারে যে শেয়ারটি রয়েছে সেই শেয়ারে বিনিয়োগ করা উচিত, কারণ এটির বর্তমান মূল্য বেশি। এরপরে আসো নমুনা গাণিতিক সমস্যার সমাধান 2 নং। রবি টেক্সটাইল লিমিটেড বিগত বছর সাধারণ শেয়ার প্রতি 2.55 টাকা হারে লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানি আশা করছে আগামী 3 বছর এই লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পাবে, প্রথম 3 বছর পর থেকে 10% হারে বৃদ্ধি পাবে এবং কোম্পানির মূলধন ব্যয় 15%। তোমরা একটু ভালো করে প্রশ্নটি খেয়াল করবা, এখানে কিন্তু সাধারণ শেয়ার প্রতি 2.5 টাকা হারে লভ্যাংশ প্রদান করেছে, অর্থাৎ আমরা কিন্তু D0 পেয়েছি 2.55 টাকা। কোম্পানি আশা করছে আগামী 3 বছর এর লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ কোম্পানির মেয়াদকাল হচ্ছে 3 বছর, মানে nতম বছর হচ্ছে 3, আর প্রথম 3 বছর পর থেকে 10% হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ 3 বছর পর থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 10%, অর্থাৎ চতুর্থ বছরে এসে কোম্পানির লভ্যাংশ বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, 10%। 3 বছর পর্যন্ত বৃদ্ধি পাবে 5%, 3 বছর পর থেকে অর্থাৎ চতুর্থ বছরে এসে বৃদ্ধি পাবে 10%, আর কোম্পানির মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে 15%। তো রবি টেক্সটাইল লিমিটেডের শেয়ারের মূল্য কত। রবি টেক্সটাইল লিমিটেড যদি লভ্যাংশের হার বৃদ্ধি না করে তাহলে শেয়ারের মূল্য কত হবে, অর্থাৎ আমরা এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে পরিবর্তনশীল মডেল ব্যবহার করে মূলধন ব্যয় নির্ণয় করব, আর পরবর্তীতে আমরা শূন্য প্রবৃদ্ধি মডেল ব্যবহার করে মূলধন ব্যয়টি নির্ণয় করব। তো দেখো পরিবর্তনশীল মডেলে কিভাবে আমরা মূলধন ব্যয়টি নির্ণয় করতে পারি। এখানে KE দেওয়া আছে 15%, তো এটিকে তোমরা সাধারণ সংখ্যায় রূপান্তর করে নিবে, তাহলে 0.15 হবে। D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ, তাহলে D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ যেহেতু, তাহলে এটি নির্ণয় সূত্র হচ্ছে D0 গুণ 1 যোগ G। তাহলে আমাদের D0 দেওয়া আছে 2.55 টাকা এবং গ্রোথ রেট দেওয়া আছে 25%, অর্থাৎ 3 বছর 25% হারে বৃদ্ধি পাবে, তাই আমরা 0.25 এটাকে সাধারণ সংখ্যায় রূপান্তর করলে এবং ক্যালকুলেশন করলে 3.18 টাকা আসবে D1, অর্থাৎ প্রথম বছরের প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে 3.1875 টাকা। এবার আসো দ্বিতীয় বছরের প্রত্যাশিত লভ্যাংশ, যেহেতু আমাদের এখানে 3 বছরের মেয়াদকালের কথা বলা হয়েছে এবং চতুর্থ বছরের পর থেকে 10% হারে বৃদ্ধির কথা বলা আছে। তো D2 হচ্ছে একইভাবে আমাদের এখানে D0 জায়গায় D1 হয়ে যাবে, ঠিক আছে। প্রথম বছরে আমরা D0 দিয়ে করেছি, দ্বিতীয় বছরে এসে আমরা D1 দিয়ে করব, তৃতীয় বছরে এসে D2 দিয়ে করব।
তাহলে D2 সমান 3.1875 গুণ 1 যোগ 0.25, তাহলে আমাদের হয়ে গেল 3.9844। এটা হচ্ছে D2 বা দ্বিতীয় বছরের প্রত্যাশিত লভ্যাংশ। এবার তাহলে আমরা তৃতীয় বছরের প্রত্যাশিত লভ্যাংশ নির্ণয় করার জন্য D2 গুণ 1 যোগ G দিয়ে করব। তাহলে D2 হচ্ছে 3.9844 আর 1 যোগ 0.25, তাহলে আমাদের হয়ে গেল 4.9805। এবার আমরা D4 বা চতুর্থ বছরের প্রত্যাশিত লভ্যাংশটি নির্ণয় করব। তো চতুর্থ বছরের প্রত্যাশিত লভ্যাংশ নির্ণয় করার জন্য আমাদের D3 এর সাথে 1 যোগ G লাগবে। তো আমাদের D3 হচ্ছে 4.9805 আর 1 যোগ, দেখো চতুর্থ বছরে বা 3 বছর পর থেকে 10% হারে বৃদ্ধি পাবে। তো চতুর্থ বছরে আমাদের লভ্যাংশ বৃদ্ধির হার কিন্তু 10%, তাই আমাদের এটি হবে 0.10। তাহলে আমাদের চতুর্থ বছরের প্রত্যাশিত লভ্যাংশ হয়ে গেল 5.4785। তো তৃতীয় বছর শেষে সাধারণ শেয়ারের মূল্য বা PN কত হবে? যেহেতু আমাদের মেয়াদকাল 3 বছর, তাই N হবে 3। তাহলে PN কি হয়ে যাবে? DN যোগ 1 ভাগ KE মাইনাস G। তো এখানে আমাদের N হচ্ছে 3, এর সাথে 1 যোগ করব আমরা, তাহলে হবে D4 বা D4 ভাগ KE বিয়োগ G। তাহলে আমাদের হয়ে D4 বা D4 এর প্রত্যাশিত লভ্যাংশের মান হলো 5.4785। KE হচ্ছে 0.15 এবং চতুর্থ বছরের G হচ্ছে 0.10। তাহলে আমাদের আসবে 109.63, অর্থাৎ 109.63। এটি হচ্ছে 3 বছর শেষে সাধারণ শেয়ারের মূল্য। এটি প্রথমে আমাদের নির্ণয় করে নিতে হবে। এরপরে আমরা সূত্রে অ্যাপ্লাই করব। তো সূত্রে অ্যাপ্লাই করতে হলে আমাদের দেখো আমরা কিভাবে সূত্রে অ্যাপ্লাই করব। তো সাধারণ শেয়ারের মূল্য P0 সমান সমান D1 ভাগ 1 যোগ KE টু দ্য পাওয়ার 1 যোগ D2 ভাগ 1 যোগ KE টু দ্য পাওয়ার 2 যোগ DN যোগ PN ভাগ 1 যোগ KE টু দ্য পাওয়ার N। তো আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের নির্দিষ্ট মানগুলো বসিয়ে দিলাম। নির্দিষ্ট মানগুলো বসানোর পরে আমরা ক্যালকুলেশনের রেজাল্ট পেলাম 81.12। তোমরা নিশ্চয়ই এই পাওয়ার দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সায়েন্টিফিক ক্যালকুলেটরে সেই নিয়মগুলো জানো। তোমরা তৃতীয় অধ্যায় থেকে এই নিয়ম জেনে এসেছো। সায়েন্টিফিক ক্যালকুলেটরে উল্টা ভি চিহ্নিত এই সংখ্যাটি দিয়ে এই ক্যালকুলেশনগুলো করতে হয়। অর্থাৎ আমরা ক্যালকুলেশন শুরু করব মূলত এখান থেকে, উপরের অংশটা ঠিক রেখে নিচের অংশে ক্যালকুলেশনের রেজাল্ট লিখে তারপরে যে সবশেষে এটাকে এটা দিয়ে ভাগ করে এভাবে করে আমরা রেজাল্ট লিখে উত্তর বের করব। কেউ ডাইরেক্ট করতে যাবে না, ডাইরেক্ট করতে গেলে অনেক সময় ক্যালকুলেশনের রেজাল্ট ভুল হয়। তো আমাদের বের হয়ে আসলো রবি টেক্সটাইল লিমিটেডের শেয়ারের মূল্য হচ্ছে 81.12 টাকা। এখন আসো আমাদেরকে কি বলেছে, যদি রবি টেক্সটাইল লিমিটেড যদি লভ্যাংশের হার বৃদ্ধি না করে তাহলে শেয়ারের মূল্য কত হবে বিশ্লেষণ করো। অর্থাৎ তাদের এই যে আমরা 3 বছর পর লভ্যাংশ 25% হারে বৃদ্ধি এবং প্রথম 3 বছর পর 10% হারে বৃদ্ধির কথা বলেছি, এগুলো কিছুই করে নাই রবি টেক্সটাইল লিমিটেড। তাহলে কি হবে শেয়ারের মূল্য? তাহলে কিন্তু আমাদের শূন্য প্রবৃদ্ধি মডেলে চলে যেতে হবে। অর্থাৎ এখানে KE মূলধন ব্যয় 15%, এটিকে সাধারণ সংখ্যায় রূপান্তর করলাম। বর্তমান লভ্যাংশ 2.55 টাকা, প্রবৃদ্ধির হার যেহেতু বলেছে কোনো লভ্যাংশের বৃদ্ধির হার নেই তাই প্রবৃদ্ধির হার 0, সুতরাং প্রত্যাশিত লভ্যাংশ D0 × 1 যোগ G। তাহলে আমাদের প্রত্যাশিত লভ্যাংশ হবে 2.55 টাকা। যেহেতু প্রবৃদ্ধির হার দেওয়া নেই তাই D1 সমান D0 হবে। তো আমরা সূত্রে অ্যাপ্লাই করে ফেলবো। শূন্য প্রবৃদ্ধি মডেল অনুসারে P0 সমান D1 ভাগ KE 2.55 ভাগ 0.15, তাহলে 17 টাকা। তো রবি টেক্সটাইল লিমিটেড যদি লভ্যাংশের হার বৃদ্ধি না করে তাহলে শেয়ারের মূল্য হবে 17 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রবৃদ্ধির হার যদি থাকে বা শেয়ারের উপর যদি প্রতি বছর নির্দিষ্ট হারে গ্রোথ রেট বা লভ্যাংশের প্রবৃদ্ধি হয় তাহলে কিন্তু শেয়ার হোল্ডারগণ এর শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি পায় এবং প্রবৃদ্ধির হারযুক্ত বা স্থির প্রবৃদ্ধি মডেল অনুসারে শেয়ারের বর্তমান মূল্য বেশি হয় এবং ওই ক্ষেত্রে বিনিয়োগ করাই লাভজনক।
এবার আসো আমরা একটি বাড়ির কাজ দিব, নিজে নিজে চেষ্টা করবে, চেষ্টা করে অবশ্যই উত্তরটি কমেন্টস বক্সে পাঠাবে। হ্যাঁ, আর শিক্ষার্থীবৃন্দ আরেকটি কথা বলি, অনেক সময় দেখতে পাই যে কমেন্টসগুলো তোমরা লিখো, বাট কেন জানি কিছুক্ষণ পরেই কমেন্টসগুলো ডিলিট হয়ে যায়, আমি ইচ্ছা থাকা সত্ত্বেও অ্যান্সার দিতে পারি না। তো আসলে এটা কেন হয় আমি নিজেও জানি না, আমি তো অত এক্সপার্ট না, তোমরা নিশ্চয়ই জানো যে একটা ইউটিউব ক্লাস বা একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করার জন্য যত এক্সপার্ট হওয়া দরকার, আসলে আমাদের মতো শিক্ষকদের পক্ষে অত হয়তো এক্সপার্ট হওয়া সম্ভব না। তারপর চেষ্টা করছি, আমার মনে হয় তোমরা যদি যেমনই হোক তোমরা ইনফরমেশনগুলো যদি জানতে পারো, বুঝতে পারো, বারবার শুনো, তাহলে তোমরা অবশ্যই অনেক উপকৃত হতে পারবে। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা চেষ্টা করবে অবশ্যই ক্লাসগুলো দেখে নিজেরা বাসায় প্র্যাকটিস করার, তাহলে তোমাদের যে কলেজ বন্ধ থাকা অবস্থায় তোমাদের যে এডুকেশনাল যে লস সেটি কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে। আকাশ কোম্পানি লিমিটেডের শেয়ার প্রতি আয় 42.5 টাকা, কোম্পানির শেয়ার প্রতি লভ্যাংশ প্রদান করবে 25.50 টাকা। কোম্পানি আশা করছে প্রথম 3 বছর 25% হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে। প্রথম 3 বছর পর থেকে অসীম সময় পর্যন্ত 10% হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে। কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 15%। তো 3 বছর পর আকাশ কোম্পানি লিমিটেডের সাধারণ শেয়ারের মূল্য কত হবে? আকাশ কোম্পানি লিমিটেডের শেয়ারের বর্তমান মূল্য কত? যুক্তিসহ উপস্থাপন করো। এখন দেখো আমি এখানে একটু হিন্টস দিতে চাই, 3 বছর পর আকাশ কোম্পানি লিমিটেডের সাধারণ শেয়ারের মূল্য কত হবে? তাহলে আমরা জাস্ট 3 বছর পর 25% গ্রোথ রেট ধরে সাধারণ শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করব। আর আকাশ কোম্পানি লিমিটেডের শেয়ারের বর্তমান মূল্য কত এটি যদি আমাদের কাছে জানতে চায়, তাহলে আমরা কিন্তু ওই চতুর্থ বছর 3 বছর পর থেকে অর্থাৎ চতুর্থ বছর ধরে পরিবর্তনশীল মডেল ব্যবহার করে এই বর্তমান মূল্যটি নির্ণয় করব। অর্থাৎ ক নির্ণয় করব স্থির প্রবৃদ্ধি মডেল দিয়ে, আর খ নির্ণয় করব পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেল দিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি, এবং সেই অনুযায়ী তোমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান যদি আসে সাধারণ শেয়ারের মূল্য নির্ণয়ের উপর, তাহলে তোমরা করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।